প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমল অ্যাঞ্জেলো রোজারিও, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা ইতোমধ্যে অপরিচিতা গল্পের পাঁচটি ক্লাস নিয়েছি। আজকে ষষ্ঠ পর্বে 6 নম্বর লেকচার আজকে এবং শেষ আলোচনা এই গল্পের। আমরা আশা করছি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং সরকারি নির্দেশনা অনুযায়ী খুব শীঘ্রই হয়তো আমাদের কলেজ খুলে দেওয়া হবে এবং শ্রেণী কার্যক্রম আমরা শুরু করব, ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম আমরা শুরু করতে পারবো। তো তার আগে যতদিন আমরা প্রত্যেকে বাড়িতে আছি, বাসায় আছি, যে যেখানেই থাকি না কেন, বাংলা প্রথম পত্রের যে ক্লাসগুলো আমি এবং কৃতি ম্যাডাম দুজন মিলে নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা আশা করি প্রত্যেকে সেই রুটিন মাফিক আমাদের ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবে। ক্লাসের আলোচনা সাথে তোমরা নিজেরা বাড়িতে অনেক সময় নিয়ে অধ্যয়ন করবে, পড়াশোনা করবে এবং আমরা সিলেবাস শেষ করতে চাই। তোমাদের নির্দিষ্ট সময়ে যাতে পরীক্ষা হয় সেই অনুযায়ী আমরা তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি। তোমাদের ভালো প্রস্তুতি যেন থাকে, এটার জন্য আমরা কাজ করতে চাই, একসাথে মিলেমিশে কাজ করতে চাই। তো আমরা গতদিন যেখানে ছিলাম, যে ভ্রমণের এক পর্যায়ে কল্যাণী ছোট ছোট শিশুগুলোকে নিয়ে খুব গল্প গুজব করছিল। শিশুরা কল্যাণীকে একটা বিশেষ গল্প শোনানোর জন্য বায়না ধরেছিল। এই গল্পটি তারা এর আগে কল্যাণীর কাছ থেকে অনেকবার শুনেছে, তবুও কল্যাণীর কথা বলার যে শিল্প, যে জাদু রয়েছে তার কথার মধ্যে, সেই কথার জাদুতে মুগ্ধ হবার জন্যই শিশুরা যেন ছোট ছোট মেয়েরা তাকে বারবার এই গল্পটি শোনানোর জন্য বায়না ধরেছিল। পথে কল্যাণী নির্দ্বিধায় নিঃসংকোচে ছোলা মুঠ, এগুলো ভাজা ছোলা বুট ইত্যাদি এগুলো কিনে সকলের সামনেই অবলীলায় নিঃসংকোচে খেয়েছিল। এটি অনুপম প্রথমে কিছুটা অবাক হয়েছিল, বিশেষ করে অনুপমের মা, যিনি আসলে এরকম মেয়ের সহজ সরল স্বাভাবিক নিঃসংকোচ যে আচরণ মেয়েটির, সাধারণত পুরুষ মানুষ থাকলে পুরুষ মানুষের সামনে মেয়েরা কিছু খায় না, এটি যে প্রাচীন যে রেওয়াজ, এই রেওয়াজ কিন্তু কল্যাণী ভেঙে দিয়েছিল। অনুপম ছিল তার মা সহ, কিন্তু অনুপমের থাকা না থাকায় কল্যাণীর কিছু যায় আসেনি, বরং এক পর্যায়ে অনুপমেরই মনে হয়েছিল যদি সম্ভব হতো কল্যাণীর কাছ থেকে এক মুঠো সেই ছোলা মুঠ নিয়ে সে যদি নিজেও খেতে পারত তাহলে খুব ভালো লাগতো। কিন্তু সেটি অনুপম করতে পারেনি, সেটি তার দ্বারা হয়ে ওঠেনি। সংকোচ, লজ্জা, দ্বিধা তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। চিরকালই মা এবং মামার অভিভাবকত্বে শাসনে সে বড় হয়েছে, এই কারণে সে কখনোই এই লজ্জা, দ্বিধা, সংকোচের বাইরে বেরিয়ে আসতে পারেনি। আমরা তার এই গল্পের পরবর্তী অংশটা আলোচনায় যাই। এক সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গীও এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। প্রশাসনের বড় কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তিনি কোথাও ভ্রমণে যাবেন, তার সহযোগী দলবল নিয়ে জিনিসপত্র নিয়ে
তারা এক স্টেশন থেকে উঠলেন, কিন্তু এই রেলগাড়ি চলতে চলতে বড় আরো একটা স্টেশন এসে থামলো। আর এখানে সেই জেনারেল সাহেবের সহযোগী সহচর আরো একদল লোক অপেক্ষা করছিল একই কামরায় উঠবার জন্য। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়ে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। ব্রিটিশ প্রশাসনের বিশেষ করে বড় সেনা কর্মকর্তা তিনি একদল ভ্রমণ সঙ্গী নিয়ে এসেছেন। আবার এখানে বড় একটা স্টেশনে এসে ট্রেন থেমেছে এবং সেই অনুপাতে এখানেও আবার আরো একদল লোক তার ভ্রমণ সঙ্গী হবেন এবং এখানে স্টেশনের গাড়ি থামার পরেই এই বগি অনুসন্ধান করা হচ্ছে যে কোন বগিতে কোন কামরায় খালি জায়গা আছে, সেখানে তারা উঠবেন। তো এই লোকগুলোর তাদের কামরার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, এটা দেখে অনুপম এবং তার মা খুবই চিন্তিত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন যে সর্বনাশ, যদি এই লোকগুলো এই কামরার মধ্যে ওঠে তাহলে নির্ঘাত তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে, হয়তো বা পরবর্তী ট্রেনে আসার জন্য তাদেরকে বলা হবে। তো এই ভয়ে অনুপম এবং তার মা একেবারে আড়ষ্ট। অনুপম বিশেষ করে কোনোভাবেই মনে শান্তি পাচ্ছিল না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এ গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। গাড়ি ছেড়ে দিবে ঠিক তার আগ মুহূর্তে একজন দেশীয় রেলওয়ে কর্মচারী নাম লেখা দুটি টিকিট এসে অনুপম এবং তার মা যেখানে বসেছিলেন সেই সিটের উপর লাগিয়ে দিয়ে বলল যে এই গাড়ির বা এই কামরার দুই বেঞ্চ আগে থেকেই দুইজন ইংরেজ সাহেব রিজার্ভ করে রেখেছেন, এই কারণে আপনাদের এখন অন্য ট্রেনে যেতে হবে বা অন্য গাড়িতে যেতে হবে। তো আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোপ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই, গাড়ি ছাড়তে হবে, এই কামরা ছেড়ে দিতে হবে। এটি একজন বিদেশি সাহেব আগে থেকেই রিজার্ভ করেছেন, বুকিং করেছেন, এই কারণে এই কামরাটি ছেড়ে দিতে হবে। দেশীয় রেলওয়ে কর্মচারী যখন এই কথা অনুপমকে জানালো, অনুপম একেবারে খুব তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো যে আর তো কোনো উপায় নেই, অনন্য উপায় কিছু করবার নেই, যেহেতু বিদেশি ইংরেজ সাহেব তিনি এটি আগে থেকে রিজার্ভ করেছেন, আর রেলওয়ে কর্মকর্তারা যেহেতু এটি জানিয়ে দিচ্ছেন তাকে কর্মচারী, সুতরাং এইখানে তো আর কোনো উপায় নেই, তাদেরকে এটা আটকানোর আর কোনো পথ নেই। কিন্তু মেয়েটি কল্যাণী সে এবার হিন্দিতে বলল রেলওয়ে কর্মচারীকে যে আমরা কিছুতেই এই গাড়ি ছাড়বো না। কর্মচারীও কম যান না, ঘাড় বাঁকিয়ে খুব কঠোর রূঢ় স্বরে এই কর্মচারী জানিয়ে দিল যে না ছেড়ে কোনো উপায় নেই, তাদের সামনে কোনো বিকল্প পথ খোলা নেই, তাদেরকে গাড়ি ছাড়তেই হবে, কামরা তাদেরকে ছাড়তেই হবে। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল।
এই রেলওয়ে কর্মচারী যখন দেখলো যে না, কথায় তো কোনো কাজ হচ্ছে না, মেয়েটি তো নামবে না, একেবারে অনড় অবস্থানে বসেই আছে, সে নামবে না, নামার কোনো লক্ষণ নেই, তার মধ্যে নেই, তখন সে গিয়ে স্টেশন মাস্টার, ইংরেজ স্টেশন মাস্টার, সেই ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে সঙ্গে করে নিয়ে আসলো। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু সেই স্টেশন মাস্টার এসে অনুপমকে বলল যে আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, সিটটা ছেড়ে দিতে হবে, কারণ এটি একজন ইংরেজ ভদ্রলোক, তিনি এটি আগে থেকেই রিজার্ভ করে রেখেছেন। সুতরাং যদি কিছু মনে না করেন তাহলে আপনাদেরকে আসলে অন্য গাড়িতে যেতে হবে, এই সিটটা ছেড়ে দিতে হবে। শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। ইংরেজ স্টেশন মাস্টারের কথা শুনে আমি যত দ্রুত কুলি ডাকতে শুরু করলাম, নামার প্রস্তুতি নেওয়া শুরু করলাম, ঠিক ওই মুহূর্তে এই মেয়েটি দু চোখে অগ্নিবর্ষণ করে আমাকে অনেকটা আদেশের সুরে, ধমকের সুরে দৃঢ়ভাবে বলল যে না, আপনি যেতে পারবেন না, আপনি চুপচাপ এখানে বসে থাকুন। তো তার যে দৃঢ়তা, কথা বলার যে ধরন, যে ভঙ্গি, তাতে করে অনুপমের আর কোনো ক্ষমতা রইল না। এই মেয়েটির কথার উপর দৃঢ়তার কাছে সে যেন হার মেনে গেল। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। এবার সে এগিয়ে আসলো এবং কামরার বগির দরজার কাছে এসে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল যে এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। যে আপনারা একটা ডাহা মিথ্যা কথা বলবার চেষ্টা করেছেন যে এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটি একটা মিথ্যা কথা, কেননা এটা হতেই পারে না। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। পরে সে যে কাজটি করলো সেটি আরো ভয়ঙ্কর। সে তাদের নাম লেখা যে দুটি টিকিট ছিল, যেটা তারা কিনেছিল, টিকিট কেটেছিল, তাদের নামেই এই টিকিট দুটি বিক্রি করা হয়েছিল, বা তারা টিকিট কেটেছিল অনেক আগেই তাদের নামেই। সুতরাং এটি কখনো হতেই পারে না যে টিকিট একবার বিক্রি হলে সেই টিকিট একই সিট নাম্বার আবার দ্বিতীয়বার কেউ রিজার্ভ করতে পারে, অথবা কেউ সেটা অন্যের কাছে বিক্রি করতে পারে। এটা কখনোই হতে পারে না। এরকম অনিয়ম অথবা অব্যবস্থাপনা কোনোভাবেই হতে পারে না। সুতরাং রেলওয়ে স্টেশন মাস্টার এবং কর্মচারীরা একটা মিথ্যা কথা বলছে, তাদের সাথে একটা এখানে একটা প্রহসন করছে তাদের সাথে। ইতোমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আরদালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তারপর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা বলিল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। যে ভদ্রলোক তার
যারা কাজ করে সেই ছোটখাটো পদে সহযোগী আটদালি চাকর, তাকে সে এই ভদ্রলোকের জিনিসপত্র নিয়ে আসছিল তুলে দেওয়ার জন্য, আসবাবপত্র নিয়ে তারা এই গাড়িতে কামরায় উঠবার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যখন সেই সাহেবও এসে এই মেয়েটির কথা শুনলেন এবং তিনিও আসলে বুঝতে পারলেন যে মেয়েটি অনেক সচেতন, শিক্ষিত এবং তার কথার মধ্যে যুক্তি রয়েছে, এ কারণে কোনোভাবেই এই মেয়েটির সাথে কোনো রকম ছলচাতুরি, কোনো রকম প্রতারণা, কোনো রকম প্রহসন সেটি করা ঠিক হবে না। বরং খুব সাহসী মেয়ে, খুব প্রতিবাদী মেয়ে, সে কখনো এই অন্যায় এটা মেনে নেবে না। সুতরাং এটা নিয়ে আরো ঝামেলা হবে, সমস্যা হবে বড় রকমের। এটা তাদেরকে সিট ছাড়া করতে হলে বা অন্য বগিতে দিতে গেলে, এই কারণে সেই ইংরেজ সাহেব তিনি স্টেশন মাস্টারের সাথে কথা বললেন এবং পরে আরো একটা গাড়ির ব্যবস্থা করলেন। আসার পরে সেই গাড়িতে তাদের যাবার ব্যবস্থা করার পরে ট্রেন ছাড়লো। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিয়া দিল, আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। মেয়েটি এবার এক ধরনের বিজয় আর আনন্দে উল্লসিত এবং তার কাছে, তার সাহসের কাছে, তার যুক্তিবাদিতার কাছে, তার ন্যায়নিষ্ঠতার কাছে, তার সত্যবাদী চেতনার কাছে, সত্যের যে দৃঢ়তার কাছে সে যেন ইংরেজ স্টেশন মাস্টার, দেশীয় কর্মচারী এবং ইংরেজ সাহেব সবাই যেন পরাভূত হয়েছে এবং সে আবার আগের মতোই উচ্ছল, প্রাণবন্ত। আবার সে আরেকবার সেই হকারের কাছ থেকে কেনা, খাবারওয়ালার কাছ থেকে কেনা সেই চানাচুর, বুট ভাজা, এগুলো আবার খাওয়া দাওয়া শুরু করলো। অনুপম লজ্জা পেয়েছে। যে প্রতিবাদ তার করবার কথা ছিল, যে অন্যায়ের মুখে তার রুখে দাঁড়াবার কথা ছিল, কিন্তু সে সেটি পারেনি। তার নিজের এই অপারগতার জন্য সে নিজে খুব লজ্জিত হয়েছে এই মেয়েটির কাছে। এ কারণে সে লজ্জায় কিছু বলতে পারছে না। স্টেশনের জানলা দিয়ে বাইরে সে তাকিয়ে আছে। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। তো কানপুর চলে আসলো যখন, তখন মেয়েটি নেমে যাবে এবং জিনিসপত্রগুলো বেঁধে প্রস্তুত হচ্ছে নামবার জন্য। আর তাকে নিয়ে যাবার জন্য একজন হিন্দুস্থানি চাকর আসলো, এসে তাদের মালপত্র নামাবার উদ্যোগ করছে। এরকম সময় মা তখন থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। মায়ের কিন্তু সেই শুরু থেকেই মেয়েটিকে খুব ভালো লেগেছিল। মনে মনে তিনি একটা ভাবনাও ভেবেছিলেন, হয়তোবা মনে মনে চাচ্ছিলেন যে মেয়েটিকে তো খুব ভালোই লাগছে, উচ্ছল, প্রাণবন্ত, প্রতিবাদী, যুক্তিবাদী, প্রয়োজনে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এরকম একটা সাহসী, পরোপকারী, সত্যনিষ্ঠ এই মেয়ের এই আচরণে, ভ্রমণের স্বল্প অভিজ্ঞতা, স্বল্প সময়ের মধ্যেই তিনি মেয়েটিকে তার ভালো লাগতে শুরু করলো। আর এই কারণে তিনি চেয়েছেন
নিজেকে আর আটকে রাখতে পারলেন না। যদিও তিনি সহসা কারোর সাথে মিশতে পারেন না, তারপরেও তিনি এই লোভ সামলাতে পারলেন না যে মেয়েটার খবর একটু জিজ্ঞাসা করি, বাড়ি কোথায়, খোঁজ খবর নেই। এবং জানি না যদি ছেলের জন্য পাত্রী হিসেবে যদি তাকে পছন্দ করা যায় বা খোঁজ খবর নিয়ে তার অভিভাবকের সাথে কথা বলা যায় বা মেয়েটির মতামত নেওয়া যায়, এরকম একটা শুভ চিন্তা তার মধ্যে ছিল। আর এই কারণেই তিনি লজ্জা দ্বিধার মাথাকে সব শেষে নাম জিজ্ঞেস করছে মেয়েটিকে। আর মেয়েটি যখন বলল যে আমার নাম কল্যাণী, তখন অনুপম এবং তার মা দুজনই একেবারে চমকে গেলেন। তোমার বাবা, তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়ে গেল। বাবার প্রসঙ্গে কল্যাণী বলল যে আমার বাবার নাম শম্ভুনাথ সেন, তিনি এখানকার একজন চিকিৎসক, তিনি একজন ডাক্তার। মামার নিষেধ অমান্য করিয়া, মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি, শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। এরপরে মামা অনেক নিষেধ করেছিল। মামাকে যখন কল্যাণীর কথা বললাম যে কল্যাণীর সাথে আমাদের দেখা হয়েছে, মাও তাকে পছন্দ করেছে, কিন্তু মামা নিষেধ করলেন। তিনি কোনোভাবেই রাজি হলেন না যে মেয়ের বাবা একবার তাদের অপমান করে বিয়ে ভেঙে দিয়েছিল, সেই কল্যাণীর সাথে আবার দেখা, আবার নতুন করে সেখানে আত্মীয়তা করবার যে প্রস্তাব, অনুপমের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছে, এটি মামার ভালো লাগেনি। কিন্তু এবার আর অনুপম সেই আগের ভুলটা করতে চাইল না। সে মামার কথা অমান্য করে নিজে কানপুরে এসেছে এবং কল্যাণীর বাবা এবং কল্যাণীর সাথে দেখা করেছে। কল্যাণীর বাবার কাছে হাত জোর করেছে, মাথা নত করে তার আগের ভুল সে স্বীকার করেছে এবং এরকম ভুল সে আর কোনোদিন করবে না। তার মধ্যে ব্যক্তিত্বের যে জাগরণ ঘটেছে, এবার সে মাথা উঁচু করে নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে চায় এবং সে কল্যাণীকে বিয়ে করতে চায়। কিন্তু বিপদ ঘটল অন্য জায়গায়। এবার কল্যাণী তাকে বিয়ে করবার জন্য রাজি হচ্ছে না। কল্যাণী বলল আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। প্রথমে কল্যাণী যখন বলল যে আমি বিয়ে করব না, মাতৃ আজ্ঞা, অনুপম ভয় পেয়ে গেল যে সর্বনাশ, এই পক্ষেও কি আবার মামা আছে এরকম, অথবা মামা পক্ষীয় কেউ কি এখানেও আবার কল্যাণীর অভিভাবকত্ব করছে, কল্যাণীকে আবার বিয়ের ক্ষেত্রে বাধা দিচ্ছে কিনা, এবং মায়ের কাছে এরকম কল্যাণীর কোনো কথা দেওয়া আছে কিনা, প্রতিজ্ঞা করা আছে কিনা। কিন্তু পরে অনুপম বুঝতে পারলো যে বিয়ে ভেঙে যাওয়ার পরে কল্যাণী দেশের সেবা করবে, বিশেষ করে দেশের নারীদের শিক্ষার জন্য কাজ করবে, নারীদের উন্নয়নের জন্য কাজ করবে, এরকম একটা ব্রত সে গ্রহণ করেছে। ভারতবর্ষে নারীরা পিছিয়ে থাকার কারণে নারীদের উপর যে নির্যাতন, নারীদের যে অবমূল্যায়ন, সেটি থেকে সে বেরিয়ে নারীদেরকে বের করে আনতে চায় এবং শিক্ষাই তার একমাত্র ওষুধ। শিক্ষার মধ্য দিয়ে নারীরা যদি সচেতন হয়, ব্যক্তিত্ববান হয় এবং তারা আস্তে আস্তে পুরুষের সহযোগী হয়ে, সহকর্মী হয়ে
সহযোদ্ধা হয়ে যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে তাদেরকে ভূমিকা পালন করে, তবেই ভারতবর্ষের নারীদের মুক্তি। আর এই কারণে কল্যাণী সেটা বুঝে নারীদের শিক্ষার উন্নয়নের জন্য সে ব্রত গ্রহণ করেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে সে আর এই জীবনে বিয়ে করবে না। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি, আর আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধুয়া হইয়া রহিল। অনুপম কিন্তু আশা ছাড়েনি, কেননা সেই রেলগাড়িতে ভ্রমণের সময় গভীর রাত্রে কোনো এক অজানা অচেনা স্টেশনে একটি বাঙালি রমণীর যে কণ্ঠস্বর, তাড়াতাড়ি চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, সেই কণ্ঠস্বরের যে মাধুর্য, সেই সুরের যে তান, সেই সুরের যে লহরী আজ প্রতি মুহূর্তে যেন অনুপমের কানে বেজে চলে বিরতিহীনভাবে। এই কারণে তার মধ্যে এখনো তার ভাবনায়, বিশ্বাসে, এটি সে মনে প্রাণে বিশ্বাস করে যে হ্যাঁ, হয়তোবা কল্যাণী তাকে বিয়ে করবে না, কিন্তু সেও মনে মনে অনুপমকে ভালোবাসে। আর এই সান্ত্বনাটুকুই তার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে থাকলো। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। সেই 23 বছর বয়সে বিয়ে ঠিক হয়েছিল, আজকে তার বয়স 27। 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো অনুপম আশা ছেড়ে দেয়নি। এখনো সে মনে প্রাণে বিশ্বাস করতে চায় যে কল্যাণীর হয়তো একদিন মনটা নরম হবে, মনটা গলে যাবে, তার প্রতি কল্যাণীরও এক ধরনের আসক্তি জন্মাবে এবং কল্যাণীও একদিন হয়তো বা তার চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি থেকে সরে আসবে। তো অনুপম আশা ছাড়েনি, কিন্তু তার মামাকে ছেড়েছে। যে মামার ভুল সিদ্ধান্তের জন্য, অর্থলোভী, হীন নিচু মানসিকতার জন্য বিয়েটা ভেঙেছিল, সে মামাকে ছেড়েছে। অনুপমের মা একমাত্র ছেলে, সুতরাং তিনি তার ছেলেকে ছাড়তে পারেননি। তিনিও আস্তে আস্তে তার মত পাল্টাচ্ছেন। কল্যাণীর প্রতি তারও এক ধরনের সহানুভূতি দিন দিন বেড়ে চলছে। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। অনেকেই হয়তো ভাববে যে অনুপম তাহলে কি মনে মনে আবার কল্যাণীকে বিয়ের চিন্তা করছে, কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমার মনে আছে কেবলই সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে। অনুপম ইতোমধ্যে জেনে বুঝে গেছে যে না, হয়তো কল্যাণী তাকে আর বিয়ে করবে না, কল্যাণীর সাথে তার বিয়ে হবে না, কিন্তু তবু রবীন্দ্রনাথের সেই বাসি কবিতার মতো, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি। তো এই পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, তো এই নারী, সেই বধূবেশী এই রমণী, এই কল্যাণী তার জীবনে হয়তো আসবে না, কিন্তু তারপরেও অনুপম তাকে মনে প্রাণে ভীষণভাবে ভালোবাসে এবং এই ভালোবাসার কোনো শেষ নেই, সীমা নেই। তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি।
অনুপম একটা কাজ করেছে। সে নিজেও কলকাতা ছেড়ে কানপুরে কল্যাণীদের বাসার আশেপাশেই সে বাসা নিয়েছে, কল্যাণীদের বাড়ির। আর মাঝে মধ্যেই দেখা হয়, সেই কণ্ঠধ্বনি শুনে কথাবার্তা হয়। যখন সুবিধা হয় কল্যাণীর ছোটখাটো কিছু কাজ করে দেয়। আর মনে মনে এই ভেবে সে সান্ত্বনা পায়, এই তো কল্যাণীর হৃদয়ে জায়গা পেয়েছি। একজন খুব ভালো বন্ধু হিসেবে, স্বামী হিসেবে না হলেও অন্তত একজন খুব ভালো বন্ধু হিসেবে কল্যাণী তাকে স্থান দিয়েছে, হৃদয়ে জায়গা দিয়েছে। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। যে মানুষটি এত রহস্যে ঘেরা, যে নারী, সেই হরিশের মুখ থেকে তার সম্পর্কে বর্ণনা শুনবার পরে, বিয়ে শাদী সমস্ত আয়োজন সম্পন্ন হবার পরেও যে মেয়ের সাথে দেখা হয়নি, কিন্তু অনুপম নিজের মধ্যে সেই নারী প্রতিমা নির্মাণ করেছে তিল তিল করে, হৃদয়ের আলপনা দিয়ে, রং তুলি দিয়ে। আর সেই কল্যাণী তার কাছে কাছাকাছি থাকা, কথাবার্তা বলা, প্রয়োজনে কিছুটা সাহায্য করা, কাজ করে দেওয়া। এরপরেও এই রহস্য ভেদ করা অনুপমের সম্ভব হয়নি। কল্যাণীকে সে এখনো পুরোপুরি চিনতে পারেনি, তবু সান্ত্বনা নিয়ে বেঁচে আছে যে তার তো ভাগ্য ভালো, যে মানুষটি তার এত প্রিয় মানুষ, যে মানুষ, সেই মানুষের কাছাকাছি থাকা, সান্নিধ্যে থাকা, তার প্রয়োজনে অপ্রয়োজনে সহযোগিতা করতে পারা, এটি একটা মানুষের জন্য বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। আর এই পাওয়াটাও কম পাওয়া নয়। অনুপম এভাবেই তার সান্ত্বনা খুঁজেছে এবং তার যে প্রগাঢ় ভালোবাসা, সেই ভালোবাসাটাকে সে বাঁচিয়ে রেখেছে, জিয়ে রেখেছে, ভালোবাসাটাকে সে সম্মান করেছে। তো তোমরা এভাবে গল্পটি শেষ হয়েছে, তোমরা আশা করি বাসায় পুরো গল্পটি, শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি এগুলো পড়বে এবং গল্পটি সম্পর্কে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ধারণা যেন তোমাদের মধ্যে থাকে। সৃজনশীল প্রশ্ন যেভাবেই করা হোক না কেন, তোমরা যেন সেগুলোর সুন্দর উত্তর লিখতে পারো, জবাব দিতে পারো, এই প্রত্যাশা রেখে আমি তোমাদের আজকের এই ক্লাস শেষ করছি, এই গল্পটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।